স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে পুরোটা? হ্যাঁ স্যার। বেশ। প্রথম কোশ্চেন দেখো, প্রথম দিকে কয়েকটা থিওরি দিছিলাম আমি, আর অ্যাকচুয়ালি তারপরেই আমি তোমাদের নিউমেরিক্যালসটা দিছিলাম। তুমি আমি তোমাকে প্রথম দিকে বেসিক কিওয়ার্ডসগুলো তোমাকে চিনিয়ে দিই আগে একবার। তাহলে আমাদের সেখান থেকে কোনো কনসেপ্ট যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে আমরা জেনে নেব। যেমন প্রথম দিকে আমাদের ছিল একটা কনজুগেট বেসের কনসেপ্ট, কার জন্য চেয়েছে না ব্রনস্টেড অ্যাসিডের জন্য চেয়েছে। সেকেন্ড কোশ্চেনের দিকে তাকিয়ে দেখো যে আমাদেরকে বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মলিকুলার হাইড্রাইডস অ্যাক্টস অ্যাজ লুইস অ্যাসিড, মানে লুইস অ্যাসিডের কনসেপ্ট চেয়েছে। সেম তারপরে তোমাকে চেয়েছে কনজুগেট অ্যাসিড মানে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। তারপরে তোমাকে চেয়েছে পিএইচ ক্যালকুলেশন। দেন তোমাকে আবার একটা পিএইচ ক্যালকুলেশন চেয়ে বসেছে। তারপরে তোমাকে দিয়েছে পিএইচ ক্যালকুলেশন বটে, কিন্তু এটা একটা বাফারের প্রশ্ন, কারণ সোডিয়াম অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যাসিডের মিক্সচার নেওয়া হয়েছে। তারপরে তোমাকে কোশ্চেন দেওয়া হয়েছে অ্যাসিডিক বাফার রিলেটেড। দেন তোমাকে একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, কার না অ্যাসিডের। সেখান থেকে তোমাকে পিএইচ ক্যাল প্রোভাইড করা হয়েছে, যে সল্ট বাই অ্যাসিডের রেশিও জানতে চেয়েছে। এটা 7 নম্বর কোশ্চেন ছিল। 8 নম্বর কোশ্চেন তোমাকে জানতে চেয়েছে সলিউবিলিটি প্রোডাক্ট। 9 নম্বর কোশ্চেন জানতে চেয়েছে মোস্ট সলিউবেল, মানে সলিউবিলিটি প্রোডাক্ট রিলেটেডই প্রশ্ন একটা। আর লাস্ট তোমাকে একটা কোশ্চেন আমি দিয়েছিলাম যে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড অবটেন্ড, এটা একটা ওই মোল কনসেপ্টের প্রশ্ন তোমাকে দিয়েছিলাম। এই কটা আমাদের আছে। সব কটা টপিকস তুমি বুঝতে পারলে আমি কি কি বলতে চাইলাম তোমাকে? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার হয়েছে যে আমি কোন টপিকস হ্যাঁ ধরে আলোচনা করার চেষ্টা করছি? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, দেখো তাহলে প্রথমটার অ্যান্সার কি করেছো তোমরা? স্যার ডিএডটা। ডিএটটা, ওকে। আর তারপরেরটা সিএইচ স্যার। কোনটা? অপশন ডি। অপশন ডি করেছো তো, বেশ। তাহলে দেখো বি একবার। টু এইট সিক্স হবে না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে দিই ব্যাপারটা। স্যার আমি ওটাই করেছি। B2H6 তো। হ্যাঁ স্যার। হুম, দেখো একবার স্ক্রিনের দিকে তাকাও। তোমাকে চেয়েছে কনজুগেট বেস অফ দ্য ব্রনস্টেড অ্যাসিড, তাদের নাম কি দিয়ে আছে? ওয়াটার। আর দিয়ে আছে তোমাকে HF। দেখো, যারা ব্রনস্টেড অ্যাসিড হয় তাদের তুমি জানতে চেয়েছে বেস জানতে চেয়েছে। তাহলে যারা ব্রনস্টেড অ্যাসিড হয় তাদের কাজই হচ্ছে H+ রিলিজ করে দেওয়া। তাহলে ওয়াটারটার দিকে তাকিয়ে দেখো, ওয়াটার মানে এইচ আর ও এইচ, যদি এটা H+ রিলিজ করে দেয় তাহলে আমাদের কি থেকে যাচ্ছে তুমি আমাকে বলো দেখে একবার। যদি H+টা রিলিজ OH করে দেয় মাইনাস। তাহলে থেকে যাচ্ছে আমাদের কি OH-। সেম ওয়েতে এই HF থেকেও যদি তোমার কি বেরিয়ে যায় না H+ রিলিজ করে দেয়, তাহলে আমাদের কি থেকে যাচ্ছে বলো তো? F-। এক মিনিট। কথাটা বোঝা গেছে তাহলে? তাহলে অ্যান্সার কি হবে তাহলে আমাদের OH- অ্যান্ড F-। একবার দেখে নাও ব্যাপারটাকে, তোমাকে আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করছি আমি জিস্ট করে দিই একবার আমি। তাহলে যদি কোনো তোমার অ্যাসিড থাকে সেটার কাজই হচ্ছে H+ রিলিজ করে দেওয়া। মাইনাস মানে রিলিজ করা, আর কি রিলিজ করছে? H+ রিলিজ করছে। তাহলে ধরো অ্যাসিডটার ফর্মুলা নিচ্ছি আমি HA, তাহলে H+ রিলিজ করলে পড়ে থাকছে আমাদের A-। আবার যদি এই A-টা যদি H+কে অ্যাকসেপ্ট করে নেয় প্লাস H+ করে নেয়, তাহলে আবার এখানে ফিরে আসছে। এইটুকু আমাদের ফান্ডা ছিল। এবার তাকিয়ে দেখো, তাহলে এই যে অ্যাসিড থেকে এই যেটা উৎপন্ন হলো এটা তো বেস উৎপন্ন হলো। তুমি বলো কেন বেস উৎপন্ন হলো? দেখো এই A- H+কে ধরে নিয়ে আবার অ্যাসিড এইচে তৈরি করে দিচ্ছে, তাই অ্যাসিড থেকে তৈরি এই বেসকে বলা হচ্ছে তার কনজুগেট বেস। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা হ্যাঁ সকল? স্যার। বেশ। আর যদি কোনো বেস হয়, যদি কোনো বেসকে আমি বি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে বেসের কাজই হচ্ছে কি করা বলেছিলাম?
এইচ প্লাস অ্যাকসেপ্ট করা। তাহলে এইচ প্লাস যদি অ্যাকসেপ্ট করে তাহলে তাকে দেখো একবার, এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, বিএইচ প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি এই বিএইচ প্লাস আবার একটা এইচ প্লাস ছেড়ে দেয় তাহলে আবার পুনরায় বিতে ফিরে আসবে। তাহলে এটা ছেড়ে দিচ্ছে, দেখো একবার, তুমি কি বলছো আমাকে যে বিএইচ প্লাসটা এইচ প্লাস ছেড়ে দিচ্ছে, তাহলে ছেড়ে দিচ্ছে মানেই এটা কি নিজে একটা অ্যাসিড, যে অ্যাসিডটা এই বেস থেকে তৈরি হয়েছে, তাহলে ওই বেসের এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। তার মানে বুঝে গেলে বেসের থাকে কনজুগেট অ্যাসিড আর অ্যাসিডের থেকে কনজুগেট বেস। বলো ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা আছে বুঝতে এটা পুরোটা? না না স্যার। স্যার। ওকে, পরে চলো পরের কোশ্চেনে চলে এসো তাহলে। যে এবার দেখো কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, যে যদি ধরো বলেছে যে কোনটা লুইস অ্যাসিড জানতে চেয়েছে। ঠিক আছে, কোনটা কি জানতে চেয়েছে আমাদেরকে, লুইস অ্যাসিড। তাহলে আমরা একটা বুঝি, লুইস অ্যাসিড কাদেরকে বলা হয়, যারা লং হচ্ছে পেয়ার গেইন করে। ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার, তাদেরকে লুইস অ্যাসিড বলা হচ্ছে। এবার তুমি দেখো, যদি অ্যামোনিয়াকে কনসিডার করো, দেখবে এদের টোটাল নাইট্রোজেন সারাউন্ডিং করে টোটাল 8টা ইলেকট্রন রয়েছে। ওয়াটারের ক্ষেত্রেও তাই, CH4 এর ক্ষেত্রেও তাই। তাহলে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট কারা করবে, যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, অর্থাৎ যাদের ইলেকট্রন কম থাকবে অক্টেটের থেকে, তারাই তো অ্যাকচুয়ালি ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে। তাহলে সেই সেন্সে অ্যান্সার কি হলো, BH6। ক্লিয়ার ব্যাপারটা? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখো আমাদের অপশনগুলো ছিল NH3। তা তুমি বলছো NH3 মানে একটা লোন পেয়ার থাকে আর 3টে বন্ড পেয়ার। আর তুমি জানো যে এক একটা বন্ড মানেই হচ্ছে আমাদের দুটো করে ইলেকট্রন। তুমি একটু হিসাব করে দেখো দেখি নাইট্রোজেনের কটা হলো ইলেকট্রন, টোটাল 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই ডেফিসিয়েন্ট নয়। ওয়াটারকে দেখো একবার, ওয়াটারের স্ট্রাকচার এরকম হয়। তাহলে ওয়াটারের কি হচ্ছে, দেখো এই বন্ড মানে কটা করে ইলেকট্রন বললে, দুটো করে ইলেকট্রন। দেখো এরও 8টা হয়ে যাচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হলো না। তোমাকে মিথেন দিয়েছে, মিথেন মানে কি টেট্রাহেড্রাল শেপ হয়। তুমি এখান থেকে কেমিক্যাল বন্ডিংও প্র্যাকটিস করে নিলে একটু, স্ট্রাকচার কেমন হয়। দেখো প্রত্যেকটা বন্ড মানে দুটো করে ইলেকট্রন, দেখো এরও 8টা হয়েছে, তাহলে এটাও অ্যান্সার হলো না। ঠিক আছে, তাহলে থাকলো পড়ে কি আমাদের B2H6। এবার B2H6টা কীভাবে ফর্ম করে দেখো, অ্যাকচুয়ালি একটা মলিকুল থাকে BH3, সেটা যখন ডাইমেরাইজ করে যায়, ডাইমেরাইজেশন যখন হয় তখন B2H6 তৈরি করে। প্রশ্ন হচ্ছে কেন তৈরি করে বা দেখে নাও। তাহলে এই যে BH3 যেটা বলছি আমি, এর স্ট্রাকচার তো এইরকম। তুমি তাকেই দেখো, এই বোরনকে সারাউন্ড করে যে 3টে বন্ড আছে হাইড্রোজেনের সঙ্গে, তাদের সবার সঙ্গে যদি দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে বোরনের চারিপাশে 6টা ইলেকট্রন, মানে বোরন সেক্সটেটে আছে। কিন্তু স্টেবিলিটির জন্য তাকে যেতে হবে কোথায়, অক্টেটে। তাহলে ওকে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে সে অ্যাকচুয়ালি আমাদের লুইস অ্যাসিড। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। এবার দেখে নাও একবার B2H6 এর ডিটেলিংটা একবার দেখে নাও, এ কি করে কি ম্যানেজ করছে। দেখো B2H6 যদি আমি ভাবি, এদের দুটো কনস্টিটিউটিং পার্টিকেল রয়েছে, টাইপস অফ পার্টিকেল, একটা বোরন একটা হাইড্রোজেন। বোরনে অ্যাটমিক নাম্বার 5, তাহলে কনফিগারেশন হয় 1s2 2s2 2p1। তাহলে এই হচ্ছে ভ্যালেন্স শেল ওর। 2s2 মানে পেয়ার্ড আপ আছে, আর 2p1 এ একটা ইলেকট্রন আছে। যদি তুমি এখানে এনার্জি দাও, তাহলে এই একটা ইলেকট্রন এখান থেকে ফাঁকা অরবিটালে চলে যাবে। তাহলে কি হবে, 1s2 2s2 2px1 2py1 আর 2pz এ থাকবে না। মানে তোমাকে বলতে চাইছি 2s এ দুটোই থেকে গেল, কিন্তু এখন সরি ভুল লিখলাম এখানে আমি একটা, মানে এস থেকেই তো একটা চলে যাচ্ছে তাই না। তাহলে 2s এ 1 হলো, 2p তে 1, 2py এ 1 আর 2pz এ নেই। তাহলে দেখো তো এইখান থেকে একটা তুমি ফান্ডা পাচ্ছ যে একটা ভ্যাকেন্ট পি থাকছে। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো স্যার তুমি তো, ভ্যাকেন্ট কি থাকে বললেন? দেখো এই পিটায় তো কোনো ইলেকট্রন নেই, তাই ভ্যাকেন্ট পি পড়ে রয়েছে আমাদের।
আর এর ভ্যালেন্সিয়াল হ্যাঁ স্যার। ইলেকট্রন কটা আছে? মোট দুটো, একটা, তিনটে। তাহলে যখন তুমি এটাকে ড্র করবে, দেখো বোরনের ভ্যালেন্সিয়ালে তিনটে ইলেকট্রন আছে, এই একটা দুটো আর এই একটা তিনটে। আর একটা BH3 আমি ইউনিট নিচ্ছি, তারও তো তিনটেই থাকবে। দেখো তিনটে দিলাম। এবার তোমার হাতে আসছে কি বলো তো? এইচ আসছে। এইচ কটা করে ইলেকট্রন দেয় বন্ডিং করার জন্য? একটা করে, কারণ এইচ এর তো 1s1ই আছে। তাহলে এই এইচ একটা দিল, এই এইচ একটা দিচ্ছে, এখানে একটা এইচ লিখলাম, একটা দিচ্ছে, এখানে একটা এইচ একটা দিচ্ছে, এই একটা এইচ সেও একটা দিচ্ছে, এই একটা এইচ সেও একটা দিচ্ছে। তাকেই দেখো একবার, যদি খেয়াল করো বুঝতে পারবে যে আমাদের দেখো এই দুটো দুটো এখনো গেইন করতে পারবে। এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড, এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড, এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড, এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড। আর এই যে মাঝখানেরটা দেখো তাকিয়ে একবার, এই দেখো দুটো ইলেকট্রন বাট দেখো তিনটে সেন্টার, দিস ইজ ব্যানানা। দেখো একদম ব্যানানার মতো লাগছে। তাহলে এই বন্ডটার নাম কি? এই বন্ডটার নাম হচ্ছে ব্যানানা বন্ড। আর কি বলা হয়? ব্রিজিং বন্ড। ব্রিজিং বন্ড বলা হয়। তারপরে এটাও নাম হয় এর, যেহেতু তিনটে সেন্টার, তাকিয়ে দেখো দুটো বি আর একটা এইচ, তাহলে তিনটে সেন্টার আর ইলেকট্রন দেখো একটা বোরনের একটা হাইড্রোজেনের, তাহলে হচ্ছে গিয়ে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডও বলা হয়। বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে আমি যদি ছবিটা এঁকে দিই এখন কেমন লাগবে দেখো তো। এই দেখো, এই বিএইচটা ছিল, এইদিকেও এই BH2 ফর্মটা ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এরা কিন্তু এরকম করে একটা বন্ড করছে, দিস ইজ কল্ড ব্রিজিং বন্ড, ব্যানানা বন্ড, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এখন তাকিয়ে দেখো, এই বোরনের চারিপাশে 4টে বন্ড আছে, তাহলে হয়ে গেল sp3। কিন্তু এর যে বাপ মলিকুল অর্থাৎ যেখান থেকে আসছিল, এই যে BH3 সিঙ্গেল ইউনিট, এটা কিন্তু 3টে বন্ড মানে sp2 হাইব্রিডাইজ ছিল, হ্যাঁ কি না? বুঝতে পারছো? তাহলে এখান থেকে বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ স্যার। তাহলে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড মানে কোন বন্ডগুলো বলো তো? BH বন্ড। মোট কটা আছে? মোট 4টি। তাকে দেখো, এই দেখো বি, আমি টিক মারছি, BH, এ দেখো 4টে। দেখো এখানে তাকিয়ে দেখো, আমি এখানেও টিক মেরে দিলাম, দেখো দুটো করে ইলেকট্রন ছিল আর দুটো সেন্টার। তারপরে তুমি তাকিয়ে দেখো একবার, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এটা কটা আছে দেখো তো? দুটি আছে, এই একটা উপরে, এই একটা নিচে। ক্লিয়ার হয়েছে? স্যার সেন্টার মানে কোনটাকে বোঝাচ্ছে? 3 সেন্টার মানে তবে এইটা, এই দেখো এই ব্যানানা যেটা আমি আঁকলাম, তার মধ্যে এই একটা বোরন আছে, এই একটা এইচ আছে, এই একটা বোরন আছে, তাহলে তিনটে সেন্টার, এই একটা বি, এই একটা এইচ, এই একটা বি। কথা বোঝা গেছে? এরকম আমি গোল করে হ্যাঁ দিচ্ছি, স্যার। বি, এইচ, বি। তাহলে তিনটে সেন্টার কিন্তু ইলেকট্রন তো ছিল দুটো, এই দেখো একটা হলুদ করে একটা ডট দেওয়া আছে আর ক্রস দেওয়া আছে একটা হোয়াইট কালারের, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আমি তোমাকে এটা ইন ডিটেলস বলে দিলাম, কারণ যদি এখান থেকে একটু ইনডেপথ প্রশ্ন আসে, তাহলে এইগুলো থেকে অনেক কিছু MCQ করা যায়, এটা বুঝতে পারছো? এই সেম টপিক্স থেকে 2022-তে সম্ভবত নিটে দুটো কোশ্চেন এসেছিল, দুটো এই সেম ব্যানানা বন্ডের ওপর বেস করে। ওকে, বেশ, এবার তোমরা চলে এসো। আর ওখানে ডিটেলিং প্রয়োজন নেই, 2 নম্বর কোশ্চেন নিশ্চয়ই হয়ে গেছে। এবার নিচে এই চ্যাপ্টারটার কি নাম আছে? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে স্যার। হুম। 3 নম্বর কোশ্চেন দেখো, আমাদেরকে চেয়েছে কনজুগেট অ্যাসিড অফ NH2 মাইনাস। তাহলে কনজুগেট অ্যাসিড মানে কি করবে? ওই জিনিসটা H প্লাসকে হাইড্রোজেন গ্রহণ গেইন করবে, করবে। আর গ্রহণ করলে কি হয়ে যায়? NH2 মাইনাস আর H প্লাস, তাহলে H প্লাস আর মাইনাস ব্যালেন্স হয়ে গেল, আর একটা H2 এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে NH3। তাহলে উত্তর হবে অপশন ডি এরটা। কারো কোনো সমস্যা আছে বুঝতে এটা? না স্যার। কারো কোনো সমস্যা? কেউ কিছু বলবে? না স্যার।
বেশ, তারপরেরটা করেছিলে অঙ্কটাকেও? হ্যাঁ স্যার 2 বেরিয়েছে, ঠিক হবে নাকি জানি না। 2 তো হবে না গো। তারপরেরটার অ্যান্সার হবে এই 12টা। আমি করে দিচ্ছি, দেখো একবার। চেয়েছে পিএইচ অফ 0.01 মোলার এনওএইচ এর সলিউশন। কি চেয়েছে বলো তো একবার? এটা কত নম্বর কোশ্চেন ছিল গো? 4 নম্বর না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 12ই হবে। পিএইচ ওএইচটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ 12 আর এক্স্যাক্টলি। পিএইচটা 2। হ্যাঁ, এটা চেয়েছে। তাহলে তুমি বলে দিচ্ছ যে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি এই হচ্ছে স্ট্রেংথ আর এই হচ্ছে জিনিসটার নাম। এনওএইচ এর কনসেন্ট্রেশন কত দেওয়া আছে দেখো তো একবার, 0.01 মোলার। আর আমরা এখান থেকে বার করতে পারবো পিওএইচ। পিওএইচ মানে কি? মাইনাস লগ অফ ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন। তাহলে মাইনাস লগ অফ 0.01 মাইনাস লগ অফ 0.01, পয়েন্ট তুললে নিচে 100 চলে আসে। তারপরে তুমি করছো কি এখানটা করে, মাইনাস লগ অফ 100 মানে 10 স্কোয়ার, ওপর উঠলে সূচকের নিয়ম অনুসারে -2 হয়ে যায়। তাহলে মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল। আর লগ 10 বেস 10 মানে 1 হয়ে যায়। তাহলে 2 ইন্টু 1 সমান সমান 2। আর আমরা জানি 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, কিছু বলেনি মানে 14 ধরেই করছি, পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে পিএইচ সমান হবে 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 মাইনাস 2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে পিএইচ ইকুয়ালস টু 12। সায়েন্সে যে ভুলটা করেছিলে ওটা এক্সপেক্টেড ছিল, কারণ তাড়াতাড়ি মুহূর্তে তুমি ওটা কিন্তু 2ই করে আসবে, আর উত্তর কিন্তু ওই জন্যই বদমাশি করে পিএইচ চেয়ে বসেছে, দিয়ে দিয়েছে একটা বেস। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ স্যার অতটা ভালো করে দেখা হয়নি। হুম। আর কি কি প্রশ্ন করলে? যাই হোক, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো তাহলে। তোমাকে দেয়া আছে যে 4 পর্যন্ত আমাদের হয়ে গেল। pH of a solution containing 50 ml each of 0.01 molar sodium acetate and 0.0, প্রথমটা 0.10 আর তার পরেরটা 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড। এটা কেউ অ্যাপ্রোচ করেছো এটাকে? না স্যার, পারিনি। কেউ করনি? না স্যার। বেশ, আমি করি তোমাকে এটা। এটার অ্যান্সার হবে 5.57। একবার দেখে নাও একবার। আম, দেখো দেওয়া আছে, তোমাকে জানতে চেয়েছে পিএইচ কত হবে। এটা 6 নম্বর কোশ্চেন ছিল না 5 নম্বর? 5 নাম্বার স্যার। বেশ, দেখো। আর তোমাকে দেওয়া আছে 50 ml ইচ। তাহলে এরও 50 ml, এরও 50 ml। এটা তোমাকে দেওয়া আছে সোডিয়াম অ্যাসিটেট। কোশ্চেন দেখো একবার, প্রথমটা সোডিয়াম অ্যাসিটেট 0.10, সোডিয়াম অ্যাসিটেট। তাহলে ফর্মুলা CH3COONA, এর কনসেন্ট্রেশন 0.10 মোলার দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, যার কনসেন্ট্রেশন 0.01 মোলার দিয়েছে। এটুকুই তো আমাদের ডেটা দেওয়া আছে, আর তো কিছু নেই আমাদেরকে। এবার তোমাকে পিএইচ ক্যালকুলেশন করতে বলেছে। তুমি বুঝতে পারছো যে একটু যদি ঠিকভাবে তাকিয়ে দেখো বুঝতে পারবে এই অ্যাসিটিক অ্যাসিড একটা কি জানি আমরা, একটা উইক অ্যাসিড। আর CH3COONA এটা আমাদের কি? সল্ট অফ উইক অ্যাসিড। তাহলে এই উইক অ্যাসিড এবং সল্ট অফ উইক অ্যাসিড মানে এটা একটা বাফার। কি ধরনের বাফার? না এটা একটা অ্যাসিডিক বাফার। তাহলে অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে পিএইচ বার করার ফর্মুলা কি? পিএইচ সমান, মনে আছে কারো? পিকে লগ সল্ট বাই বেস। বেস না, না এখানে তো অ্যাসিড অ্যাসিড। হবে এটা স্যার। অ্যাসিড তাহলে অ্যাসিড। দেখো বা তাকিয়ে, তোমাকে সল্ট বাই অ্যাসিড। তোমাকে একটা ডেটা মনে হয় সম্ভবত মিস করছে না ওরা।
আমার কথা বুঝতে পারলে? আমি তোমাদের কোন ডেটাটা মিস করছে বলো তো তাহলে? স্যার কনস্ট্যান্টটা মানে তুমি যে পিকেটা বার করবে সেটা কোথায় আছে? দেয়া নেই না? এটা আমি কোশ্চেনে দিতে ভুলে না গেছি। স্যার। পিকে সমান 4.57, আমি কোশ্চেনে দিতে ভুলে গেছিলাম এটা। এটা দিয়ে দেবে পরীক্ষার সময়, ঠিক আছে? আমি ভুলে গেছিলাম দিতে এটা। তাহলে তুমি দেখলে, তুমি আমাকে নিজেই বললে যে পিকে সমান 4.57 প্রশ্নে দেওয়া ছিল, প্লাস লগ। দেখো সল্ট হচ্ছে আমাদের এইটা, এই দেখো আমি তোমাকে লিখলাম সল্ট অফ উইক অ্যাসিড, তার কনসেন্ট্রেশন কত? 0.10, আর অ্যাসিডের কত? 0.01। তাহলে তুমি বললে যে সল্টের জায়গায় লিখবো আমি 0.10, আর এখানে লিখবো 0.01। তুমি পয়েন্ট পয়েন্ট তুলে দাও, দেখো তোমার চলে আসছে কি লগ 10, আর এখানে ছিল আমাদের 4.57। তার মানে 4.57 প্লাস লগ 10 এর মান 1, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5.57। এইগুলো খুব ফর্মুলা বেস অঙ্ক হয়। এবার তুমি বলে যেটা প্রবলেম হলো না, এটা প্রবলেম না হওয়ার কারণ কি জানো? এই অঙ্কটা শক্ত হয়ে যেতে পারতো যদি এখানে ভলিউমটা সেম না দিত। দেখো এখানেও 50 ml ইচ বলেছে, তাই অঙ্কটা ইজি হয়ে গেল, নাহলে কিন্তু শক্ত হতে পারতো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ হ্যাঁ স্যার। বেশ, তাকাও, দেখো তাকিয়ে দেখো। তোমাকে এরকম অ্যাসিডিক বাফার বলেছে, আমি এখনই তোমাকে কনসেপ্টটা দিয়ে এলাম, চেয়েছে কিন্তু নট, ইটস নট অ্যান অ্যাসিডিক বাফার। আমি তোমাকে কি বলে এলাম? অ্যাসিডিক বাফার মানে উইক অ্যাসিড অ্যান্ড ইটস সল্ট। কথাটা বুঝতে পারলে আবার? তাহলে খোঁজো হ্যাঁ দেখি স্যার। তাহলে কোনটা উইক অ্যাসিড আর তার সল্ট নয়, এটাই খুঁজতে হবে তাহলে আমাকে এটা। তাকিয়ে হ্যাঁ দেখো, স্যার। প্রথমটা তো হবে না, কারণ দেখো উইক অ্যাসিড আর তার সল্ট। দেখো কার্বনিক অ্যাসিড উইক অ্যাসিড, কেটে দাও। বলছি এইটা হচ্ছে উইক অ্যাসিড, তাহলে এই যে HCl4 আছে না, এটা একটা স্ট্রং অ্যাসিড। কেন স্ট্রং অ্যাসিড? যদি একটুখানি ভেবে দেখো, এই ক্লোরিনের জারণ সংখ্যা অক্সিডেশন স্টেট +7, কি করে আসছে একবার লক্ষ্য করো, যে HClO4, তাহলে এইটা হচ্ছে আমাদের অক্সিডেশন স্টেট বার করতে হবে, হাইড্রোজেন +1 করে হয়, একটাই হাইড্রোজেন আছে, ক্লোরিন X ধরে নিচ্ছি, আর অক্সিজেন -2 × 4 = 0 হয়ে যাচ্ছে, তাহলে X+1 - 8 = 0, তাহলে X = +7। আর যত, এই ক্ষেত্রে আমি তোমাকে আরেকটা কোশ্চেন বলে দিই, অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন স্টেট যত বাড়ছে বা অক্সিডেশন নাম্বার যত বাড়ছে, তার অ্যাসিডিটি তত বাড়ে, অ্যাসিডিটি তত কি করছে? ইনক্রিজ। তোমার যদি ছবি দিয়ে বোঝায় তাহলে তুমি বুঝতে পারবে। HClO4, তাহলে ক্লোরিনের দেখো ভ্যালেন্স সেলে ক্লোরিন হচ্ছে গিয়ে 17, মানে 2,8,7 ভ্যালেন্স সেলে 7টা ইলেকট্রন থাকে। তাহলে তুমি দেখে নাও একবার কি করছি আমি, তাহলে ক্লোরিন 7টা ইলেকট্রন মানে 7টা বন্ড করতে পারে। তাহলে দেখো ক্লোরিনের 3টে ডাবল বন্ড ও আর একটা আমাদের ওই, তাহলে এটা আমাদের স্ট্রাকচার। তাহলে যদি এই বন্ডটা OH বন্ডটা ব্রেক করা যায়, তার মানে অ্যাসিডিক। এই দেখো 3টে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন ডেন্সিটিকে টানছে, তাহলে নিশ্চয়ই এই বন্ডটা ভীষণ ব্রেকেবল, তাহলে H+টা বেরিয়ে গেলে অ্যাসিড হয়ে যাচ্ছে। বা তুমি যদি একটু কনজুগেট বেসের কনসেপ্টে যাও, তাও তোমাকে বোঝাচ্ছি আমি। দেখো ওটা যদি চলে যায় তাহলে এখানে O- হবে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড। এই যে মাইনাসটা তৈরি হলো, এই মাইনাসটা কি করছে না, রেজোন্যান্স স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি হয়ে যাচ্ছে, এখানে Cl হলো, এখানে ডাবল বন্ড ও হয়ে গেল, তাহলে এখন এই অক্সিজেনটা মাইনাস হচ্ছে আর বাকিগুলো ডাবল বন্ড ওই থেকে গেল। এরকম করে কি হচ্ছে না, কন্টিনিউশন চলছে। তার মানে এর থেকে যে কনজুগেট বেসটা তৈরি হলো, সেটা অ্যাকচুয়ালি ভীষণ ভালোভাবে রেজোন্যান্স স্টেবিলাইজড। তার মানে এটা আমাদের কি হচ্ছে, একটা H+ ছাড়তে চাইছে, তার মানে H+ ছাড়তে চাইছে মানে স্ট্রং অ্যাসিড বলতে পারছি আমরা। এখান থেকে আমি আর একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিচ্ছি, আমি যেটা পরীক্ষায় যদি কোনো সময় দিয়ে দেয়, অ্যাসিডিটির অর্ডার বার করো। HClO
HClO2, HClO3, HClO4, তুমি যদি তাকিয়ে দেখো একবার, এই অক্সিডেশন স্টেটটা +1 বেরোবে, এটা +3, তুমি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে এগুলোকে। +5, এটা আমি তো +7 দেখালাম তোমাকে। এখনই আমি একটু আগে বললাম যে অক্সিডেশন নাম্বার যত বাড়ছে তত অ্যাসিডিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে তুমি দেখো অ্যাসিডিটি নিশ্চয়ই তাহলে HClO4 এর সবচেয়ে বেশি, আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে আমাদের HClO। এটাও একটা কোশ্চেন যদি কোনো সময় দেয় তাহলে তোমরা করে আসতে পারবে। বুঝতে পারলে কথাটা আমার? হ্যাঁ স্যার। স্যার স্লাইডটা একটু উপরের দিকে তুলুন। হ্যাঁ, তুলে দিচ্ছি। মানে আমি তোমাকে চেষ্টা করছি 10টা কোশ্চেন নিয়েছি, বাট এক্সপ্লেনেশন এমনভাবে হবে যেন তোমার সমস্ত দিক থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এতে রিভিশন ভালো হয়। ঠিক আছে স্যার। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার দেখো তার পরের একটা তোমাকে, তাহলে আমাদের উত্তর কোনটা হলো? তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হলো তাহলে এই যে স্ট্রং অ্যাসিড, তোমার তো কনসেপ্টই ছিল উইক অ্যাসিড আর তার সল্ট হতে হবে, যেহেতু এটা স্ট্রং অ্যাসিড। তাহলে HClO4 একটা কি অ্যাসিড বললাম? স্ট্রং অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড। তাহলে সেই জন্যই এটা আমাদের কি হলো, অ্যান্সারটা হয়ে গেল। তোমাকে তার পরের কোশ্চেন চেয়েছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড। তাহলে দেখো ডিসোসিয়েশন স্যার কনস্ট্যান্ট সি মানে এরটা করেছি। কোনটা করেছো? সি এরটা। সি এরটা, তাই তো? হ্যাঁ ডি স্যার। এরটা অষ্টআশিটা অ্যান্সার হবে অ্যাকচুয়ালি এইটা, বি এরটা, মানে এই 7-এর কোশ্চেন অ্যান্সারটা। কথা বুঝতে পারলে? আমি করে দিই, দেখাই তাহলে একবার কোথায় তোমাদের ভুলটা হচ্ছে। ঠিক দেখো আছে স্যার। হ্যাঁ স্যার। দেখো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কে, কার বলেছে? অ্যাসিডের। তাহলে আমি সাফিক্স এ লিখে দিলাম। মান দেয়া আছে 10, এই 1 × 10⁻⁴। তোমাকে পিএইচও বলে দেওয়া আছে, পিএইচ বলা আছে 5। প্রশ্নটা খুব সস্তার প্রশ্ন, সেটা হচ্ছে কি অ্যাসিড, উইক অ্যাসিড দেওয়া আছে আর বাফার দেওয়া আছে, তাহলে অ্যাসিডিক বাফার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অ্যাসিডিক বাফার যদি হয়ে যায়, তাহলে তুমি আবার দেখো একবার এটাকে, তোমাকে কি কি দিয়েছে। তোমাকে দিয়েছে হচ্ছে, তুমি বললে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে সমান সমান 1 × 10⁻⁴, পিএইচ সমান তোমাকে দেওয়া আছে 5। অ্যাসিডিক বাফার বলা আছে, প্রশ্নতেই বলে দিয়েছে অ্যাসিডিক বাফার, তাহলে আমার কাজটা একটু হালকা করে দিয়েছে। অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে পিএইচ সমান পিকে প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। এটাই তো ছিল আমাদের, বলো। প্রশ্নে চেয়েছে, হ্যাঁ স্যার। প্রশ্নে চেয়েছে শুধুমাত্র সল্ট বা অ্যাসিডের রেশিও কত হবে। আমি ভ্যালুগুলো পুট করে দিই। পিএইচ এর মানটা 5, পিকে মানে হচ্ছে গিয়ে আমাদের পিকেটা বার করতে হবে। দেখো তোমাকে কে দেয়া আছে 1 × 10⁻⁴, আর আমরা জানি পি মানে যে কোনো ক্ষেত্রে মাইনাস লগ, লগ পি কে স্যার। সমান মাইনাস লগ অফ কে, তাহলে মাইনাস লগ অফ 1টাকে হটিয়ে দাও, তাহলে 10⁻⁴ থেকে যাচ্ছে। 10⁻⁴, তাহলে কি মাইনাসে মাইনাসে +4 হয়ে যাচ্ছে, লগ 10 এর মান 1, তাহলে পি কে সমান কত বেরিয়ে গেল? 4 বেরিয়ে গেল। থাকলো পরে কি আমাদের লগ, সল্টটাকে আমি এস লিখছি শুধু, আর লিখছি না, অ্যাসিডটাকে এ লিখছি। তা তুমি বলতে পারো লগ সল্টের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন সমান, দেখো ওই 4টা এদিকে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, মানে 5 - 4 সমান 1 হয়ে গেল। কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে এখান থেকে না স্যার। লগের তো বেস 10 হয়, তাহলে সল্ট বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন সমান, লগ তুলতে গেলে কি করতে হয়, ওদিকে 10⁻1 হয়ে যাচ্ছে, 10⁻1 মানে 10, তাহলে সল্টের কনসেন্ট্রেশন ইজ টু অ্যাসিডের কনসেন্ট্রেশন সমান 10:1। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। ক্যালকুলেশনটাও ইজি ছিল। হ্যাঁ স্যার। কোনো সমস্যা কারো এইটুকু? না স্যার। বেশ। এবার 8 নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট চেয়েছে। পিএইচ তোমাকে বলে দিয়েছে পিএইচ নাকি 7, কার? না ক্যালসিয়াম হাইড্রক্সাইডের। এবার তোমাকে বলেছে যে তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সলিবিলিটি প্রোডাক্ট দ্যাট ইজ কেএসপি সমান কত হবে, এটা বার করো, ক্যালকুলেট করো। এটা করেছো কেউ এটা? না স্যার। বেশ, না তাহলে স্যার করুন। করোনি, তাই তো? স্যার। এটা
আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি এরটা। আমি তোমাকে করে দেখাই তাহলে একবার। তোমাকে বলেছে যে শুধু ইনফরমেশন দিয়ে আছে পিএইচ। কোশ্চেন তোমাকে শুধু ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ সমান সমান 9। এবার তোমাকে চেয়েছে যে এর সলিবিলিটি প্রোডাক্ট কেএসপি কত। আগে দেখো, আমরা জানতাম যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14। দেখো ওএইচ আছে মানে আমার পিএইচ নিয়ে লাভ নেই, আমাকে পিওএইচ দরকার। তাহলে এখানে বলতে পারি 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 9 সমান সমান 5। বলো বুঝতে পারলে কি? কোনো সমস্যা আছে বুঝতে এটুকু? না স্যার। দেখো, এখনই বললাম যে কোনো ক্ষেত্রে পি মানে মাইনাস লগ, তাই তো? তাহলে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস সমান 5। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন সমান লগ তুলতে গেলে 10 টু দি পাওয়ার হয়, মাইনাস আছে বলে দিকে -5 করে দাও। এইটুকু ক্যালকুলেশন কারো কোনো আপত্তি আছে? না স্যার। তার মানে তুমি একটা এক্সট্রা ইনফরমেশন পেলে যে টোটাল ওএইচ এর কনসেন্ট্রেশনটা আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার -5। এবার দেখো তোমাকে আমি বলি পরপর স্টেপ বাই স্টেপ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন ডিসোসিয়েট করে, এটা তো উইক স্পেয়ারিংলি সলিউবল। তুই মাথায় রাখবে যে কোনো জিনিসের কেএসপি বার করতে দিচ্ছে মানে স্পেয়ারিংলি সলিউবল, মানে খুব কম সলিউবল যারা হয়। এটা ডিসোসিয়েট করলে হয় Ca2+ আর 2OH-। বলো বুঝতে পারলে কিনা? কোনো আপত্তি নেই? না স্যার। তাকেই দেখো যে আমি লিখছি, ধরে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটি এস মোল পার লিটার। তাহলে এটাও কত হবে? এসই হবে। আর এটা 2 আছে বলে হবে 2s। এইটুকু কোনো সমস্যা আছে? কারণ এটা 1 মোল ছিল তাই যদি এস নিই, এটাও 1 মোল তাই এস, এটা 2 মোল তাই 2s। কোনো আপত্তি? না স্যার। তাহলে 2OH এর জন্য 2s এসছে, আর OH এর টোটাল কনসেন্ট্রেশন আমরা বার করে নিয়েছি। মানে তোমাকে বলতে চাইছি, দেখো এই যে তুমি 2s পেলে, 2s এর মানটাই তো 10 টু দি পাওয়ার -5। 2s এর মানটাই মানে OH এর কনসেন্ট্রেশন মানে 10 টু দি পাওয়ার -5। তাহলে s সমান তুমি বলতে পারো 10 টু দি পাওয়ার -5/2। এইটুকু কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। না স্যার। বেশ, এবার দেখো তোমাকে কেএসপি বার করতে হবে। কেএসপি বার করার ফর্মুলা হচ্ছে যে ক্যাটায়নটা উৎপন্ন হলো তার প্রপার ঘাত ইনটু যে অ্যানায়নটা উৎপন্ন হলো তার প্রপার ঘাত। মানে তাদের কোএফিসিয়েন্টটা মাথায় দাও। ক্যালসিয়াম আগে 1 আছে তাই মাথায় 1 দাও, আর OH এর জায়গায় মাথায় 2 দিয়ে দাও। দেখো ক্যালসিয়ামের মান দেখো s ছিল, আর OH এর মান 2s, তার আবার স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ডাইরেক্ট এটা মানে 4s³। এখান থেকে s, এখান থেকে s² মানে s³ হয়ে গেল। কোনো আপত্তি আছে এটুকু? না স্যার। বেশ, তাহলে একটা কথা বলো, কেএসপি মানে তুমি বললে 4s³, তাহলে 4টা থেকে গেল। আর দেখো এস এর মান তুমি বার করে নিয়েছো 10 টু দি পাওয়ার -5/2 তার হোল কিউব। তাহলে কত হয়ে যাচ্ছে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -15 ওপরে, আর 2 এর কিউব মানে 8। কোনো আপত্তি? 4 দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 10 টু দি পাওয়ার -5/2। এটা উপর পয়েন্টে করলে 0.5, 10 টু দি পাওয়ার মাইনাস, স্যার এটা 15। হ্যাঁ এটা 15 হলো, -15 ছিল। 0.5কে তোমার উত্তরে অপশনে বোধহয় 0.5 কোনোটাই নেই সম্ভবত মনে হচ্ছে, হয়তো আছে মনে হচ্ছে। এই তো 0.5 10 টু দি পাওয়ার -15। তাহলে এইটুকুই, আর তোমার করার দরকার নেই। যদি অপশনটা তোমাকে এইভাবেও দিতে পারতো 5 ইন্টু 10 টু দি পাওয়ার -16, এটাও করতে পারতো। ক্লিয়ার তো? তোমাকে এইটুকু পেয়ে গেছি, তাহলে আমাদের এটাই আমাদের অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার 9 দেখো, তোমাকে বলছে যে স্যার এরটা হবে এটা? হ্যাঁ এরটা হবে এটা? না, এ হবে না, এটা ডি এরটা হবে। দেখো যে ইজ মোস্ট সলুবেল। তুমি বলো, যদি কাউকে সলুবেল হতে হয়, আমি রিপিট করছি কিন্তু, যদি কেএসপি বলে দিচ্ছে আস্তে আস্তে কেএসপি শোনো। ভ্যালুটা যার বেশি থাকবে সে বেশি সলিউবল এরকম? হ্যাঁ, সলুবেল বেশি মানে তোমাকে তাকে আয়নে ডিসোসিয়েট করতে হবে। তোমাকে এখন আমি বললাম দেখো কথাটা, যেগুলো কেএসপি বার করবে তারা স্পেয়ারিংলি সলুবেল হয়, তাই তো? তার মানে
তার মানে তুমি বলতে চাইছো যে মস সলুবেল মানে তারা কিন্তু তুমি বলতে চাইছো যে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নে ডিসোসিয়েট করবে। আর কেএসপি যার বেশি হবে তার মানে সে কম ডিসোসিয়েট করেছে। এই কেএসপি ভ্যালু যার মাইনাস অর্ডারে বেশি হবে তার কম ডিসোসিয়েট। দেখো এটা -70, -51, -37, -16। তাহলে কোনটা বড় বলো তো? এইটা ভ্যালুটা বড়। তাহলে যত এটা কেএসপি ভ্যালু বেশি হচ্ছে মানে তোমার কি হচ্ছে বলো তো? এটা সলুবেল হচ্ছে। তাহলে মস সলুবেল কোনটা? না আমাদের অপশন ডি। বলো বুঝতে পারলে কিনা? তার মানে তুমি কনক্লুশন টানলে কি কেএসপির ভ্যালু বেশি হলে তার সলিবিলিটি বাড়ে। ক্লিয়ার হয়েছে? স্যার এক্সামে কি হ্যাঁ বিএসসি স্যার। ভ্যালুটা দিয়ে দেবে? হ্যাঁ, না দিলে তুমি জানবে কি করে? ওটা তো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। দিয়ে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তারপরে লাস্টের কোশ্চেনটা, এটার অ্যান্সার কে করেছো? এটা তো সোজা ছিল। কার হয়েছে এটা? স্যার করিনি। করিনি স্যার। দেখো এটা সম্ভবত এটা এটা অ্যান্সার হবে। আমি দেখে নিই চেক করে একবার আমি। দেখো তোমাকে বলেছে যে বেরিয়াম কার্বনেটকে যদি আমি হিট করে দিই, হিট বলেনি বাট আমি জানি যে হিট না করলে এটা ডিসোসিয়েট করবে না। তুমি এটাও ভালো করে জানো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কার্বনেট যদি হিট পেয়ে যায় তাহলে কি হিসাবে লিবারেট করবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর থাকলে পরে এখান থেকে বি আর এখান থেকে একটা ও, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে একটা ও থেকে যায়। কোনো সমস্যা বুঝতে এটুকু? না স্যার। বেশ, এবার দেখো তাকিয়ে একবার যে তোমাকে বলেছে বেরিয়াম কার্বনেট। এবার একটা একটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে বেরিয়ামের মাস কত, হ্যাঁ কি না বলো? না তুমি তো ক্যালকুলেট করতে পারবে না। না না স্যার। স্যার। কত জানো? না স্যার। বেশ, আমি তোমায় লিখে দিলাম যে বেরিয়ামের মাস 137.327। এটা তুমি 137 নিশ্চয়ই নেবে, পরেরটা তো মনে থাকবে না। তো দেখো একটা জিনিস, তাহলে তোমাকে বলেছে যে ভলিউম অফ CO2। আচ্ছা এখানে বলো তো কত মোল CO2 লিবারেট করেছে? 1 মোল। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে ভলিউম কত হয়? 22.4 লিটার। কোনো আপত্তি আছে? না স্যার। তাহলে এইটা তৈরি করতে কতটা বেরিয়াম কার্বনেট লেগেছে? বেরিয়ামের মাস হচ্ছে 137 প্লাস কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন 3 ইন্টু 16। তাহলে 137 প্লাস 60 মানে 197। বলো বুঝতে পারলে কিনা? তাহলে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে 197 গ্রাম বেরিয়াম কার্বনেটকে যদি তুমি হিট করো তাহলে এত লিটার কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তাহলে 1 গ্রামকে হিট করলে কত হবে? 22.4 বাই 197 লিটার। আর তোমাকে প্রশ্নে চেয়েছে 9.85 গ্রাম, 9.85 গ্রাম। তাহলে কত হবে? 22.4 ইন্টু 9.85 বাই 197 লিটার। তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে এখানে পয়েন্ট তুললে আমাদের কত হয়ে যাচ্ছে? 100 হচ্ছে। ঠিক আছে, এটা কাটলে হচ্ছে আমাদের কত? 5। 5কে 100 দিয়ে কাটলে 20। তাহলে থেকে গেল আমাদের কত? 22.4 বাই 20 মানে অ্যাকচুয়ালি 1.12 লিটার। বলো কোনো অসুবিধা নাকি বুঝতে? না স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। কোনো সমস্যা এখান থেকে আপাতত? না স্যার। বেশ, আমি যদি তোমাকে একটা একটা তোমাকে অঙ্ক দিই, তোমরা দেখো একবার। ধরো আমি তোমাকে নিউমেরিক্যালসটা দিচ্ছি, আমি কোশ্চেনটা তোমরা নোট ডাউন করো এবং
করার চেষ্টা করো সেটা হচ্ছে যে 6.02 ইন্টু 10⁻23 molecules of urea are present in 100 ml of its solution, তাহলে the concentration of solution is option 1 0.001 molar, option B 0.1 molar, option C 0.02 molar, option D 0.01 molar. দেখো এটা আমি কনসেন্ট্রেশন টার্ম নিয়ে দিলাম প্রশ্নটা তোমাকে। চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি আমি। হচ্ছে স্যার আপনি করে দিন, বলো। আপনি করে দিন। বেশ, তাকাও তাহলে একবার প্রশ্নটা কি অ্যাপ্রোচে হবে। এটা তোমাকে দিয়েছে এত মলিকুলস অফ কার না ইউরিয়া, কোথায় প্রেজেন্ট রয়েছে না 100 ml এ, তাহলে কনসেন্ট্রেশন। দেখো উত্তরটা তোমাকে সব ক্যাপিটাল এম এ জানতে চেয়েছে। ক্যাপিটাল এম মানে মোলারিটি, আর মোলারিটি মানেই জানি আমরা মোল পার লিটার। এই দেখো 100 ml কে আমরা 1000 ml অর 1 লিটারে ইজিলি কনভার্ট করতে পারবো, কিন্তু আমাকে এই যে হ্যাশট্যাগ ডেটাকে ইউরিয়ার টার্মে প্রথমে মোলে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমি যদি লিখি নাম্বার অফ মোল অফ ইউরিয়া, যে কোনো কিছুর মোল বার করতে গেলে তোমাকে বলেছিলাম আমি সাপ্লাইড যে মলিকুলসটা আছে তাকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল দিয়ে ডিভাইড করে দাও। তাকেই দেখো কাকতলীয়ভাবে এটা কিন্তু ওয়ানই বেরোচ্ছে, কারণ দেখো এই মলিকুলটা মানে তো অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল, তার ওটাই তো মোল হ্যাঁ স্যার। হলো। তাহলে তুমি নিজেই একবার জাজ করে দেখো একবার যে 100 ml এ কোন একটা ডেটা, একটু ওয়েট করো, আমি মনে হচ্ছে ভুল লিখেছি, এত সোজা হয় না নর্মালি। এই কোশ্চেনে একটা প্রবলেম আছে, এখানে 20 হতো, আমি ভুল লিখেছিলাম, ঠিক আছে? তো তাহলে দেখো 20 হবে এখানটা করে। ক্লিয়ার ব্যাপারটা? এত সোজা দেয় না নর্মালি। হ্যাঁ স্যার। এটা 20 হবে, তাহলে তো তুমি বলো 6.02 6.02 কাটলো, তাহলে এটা তোমার গিয়ে কি হয়ে যাচ্ছে, এটা তাহলে আমাদের ইকুয়ালস টু 10⁻³ তাহলে 100 ml এ আছে 10⁻³ মোল অফ কি ইউরিয়া। তাহলে তোমাকে কিন্তু মোল পার লিটারে তোমাকে শেষ পর্যন্ত যেতে হবে কোথায়, মোল পার লিটারে। তুমি মোল নিয়ে চলে এসছো দেখো, কিন্তু এখনো লিটারে যেতে পারোনি। তাহলে 1 ml এ বার করো, 1 ml এ কত হবে 10⁻³ এই 100, আর তোমাকে 1 লিটার মানে কোথায় যেতে হবে বলো তো 1000 ml। 1000 ml এ কত হবে 10⁻³ ইন্টু 1000 মানে 10⁻³ তাহলে দেখো উপরটা 1 হয়ে যাচ্ছে, নিচেরটা 100 ডিভাইড করলে 0.01 মোল পার লিটার। তাহলে আমাদের অপশন ডিটা অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা?
খুব সুন্দর হ্যাঁ একটা স্যার। কনসেপচুয়াল কোশ্চেন ছিল এটা একটা। কোনো সমস্যা বুঝতে এটা? না স্যার। বেশ, দেখো এই একটা স্যার অঙ্ক। মলিকিউল বার করতে দিলে সাপ্লাইড ওয়েট দিয়ে ভাগ করতে হয়? হ্যাঁ, তোমাদের কি আমি এটা করিয়েছিলাম আগে মোল কনসেপ্ট কখনো? হ্যাঁ স্যার, করিয়েছিলেন। হ্যাঁ, তাহলে দেখবে একবার লেখা আছে, একবার তাও তোমাকে আমি লিখে দিচ্ছি একবার দরকার পড়লে, যেহেতু যা বললে যে নাম্বার অফ, যখনই কোনো কিছু মোল বার করবে তার বেসিক্যালি তিনটে জিনিস দিয়ে বার করে দেওয়া যায়। একটা হচ্ছে তোমার সাপ্লাইড অর গিভেন গিভেন মাস বাই তার মলিকুলার মাস। আর জিনিসটা যদি অ্যাটম হয় তার ক্ষেত্রে নিশ্চয়ই মলিকুলার মাস হয় না, তার ক্ষেত্রে কি হয়, জিনিসটা অ্যাটমিক মাস হয়। সেকেন্ড রুলস হচ্ছে যদি ভলিউম দেয় তাহলে সাপ্লাইড ভলিউম বাই 22.4, তাহলে তোমার বেরিয়ে যাবে হচ্ছে গিয়ে মোল বেরিয়ে যাবে। আর যদি তোমাকে গিভেন যদি তোমাকে মলিকুলস দেয় বা আয়ন্স দেয় বা অ্যাটমস দেয়, যাই দিক না কেন, তাকে তুমি 6.022 10⁻23 দিয়ে ডিভাইড করলেই মোল পেয়ে যাবে। এটা শর্টকাট রুল, এটা একদম। কোনো সমস্যা বুঝতে এটা? না স্যার। বেশ, এই একটা অঙ্ক দেখো দেখি একবার। ধরো তোমাকে বললো যে নাম্বার অফ মোলস of hydrogen molecules required to produce 20 moles of ammonia through Haber's process is option A 40, option B 10, option C 20, option D 30। এটা নিট 2019-এর কোশ্চেন। এটা অ্যাপ্রোচ করতে পারবে এটাকে? কোন লজিকে করবে এটা? হেবার প্রসেস মনে আছে? মনে আছে কারো? স্যার N2+3 থেকে 2 হ্যাঁ, দেখো এইটা তৈরি হয়, ব্যালেন্স করো, তুমি বুঝো 3 আছে, ব্যালেন্স হবে না, এখানে 3 দাও, এখানে 2 দাও, তাহলে দুটো থাকলে আমাদের ব্যালেন্স হয়ে গেল। তো N2+3H2 থেকে 2NH3। তুমি নিজেই দেখো, এটা 1 মোল লাগলে এটা লাগছে তোমাদের হচ্ছে কত, 3 মোল লাগছে, তাহলে এটা 2 মোল তৈরি হচ্ছে, হ্যাঁ কি না বলো? এটা তুমি যখন 1 মোলের সঙ্গে 3 মোলে রিয়্যাক্ট করাচ্ছ তখন 2 মোল অ্যামোনিয়া তৈরি। তোমাকে বলেছে যে 20 মোলস অফ অ্যামোনিয়া তৈরি করতে কতটা তোমার কি লাগবে না, হাইড্রোজেন লাগবে। তুমি নিজেই বলো তাহলে। তোমাকে দেখো, খুব যদি সহজ শর্টকাটে করো, তোমাকে 20 মোল অ্যামোনিয়া তৈরি করতে বলেছে, 20 মোল অ্যামোনিয়া। দেখো 2 তৈরি হচ্ছিল, তার জায়গায় 20, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তাহলে 2 মোল অফ অ্যামোনিয়া তৈরি করতে 3 মোল হাইড্রোজেন লাগছিল। তাহলে এখন তুমি বলো 20 মোল তৈরি করতে, ব্যাস 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 30 মোল চলে আসবে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। বলো বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা আছে বুঝতে এইটুকু?
না স্যার। না স্যার। বেশ, আমি এই প্রশ্ন তোমাকে আরেকটা কোশ্চেন দিচ্ছি তোমাকে আমি, সেটা হচ্ছে ধরো এখানে দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে চেয়েছে দ্য নাম্বার অফ atoms of 4.25 gram of ammonia is approximately option A 4 into 10 to the power 23, option B 2 into 10 to the power 23, option C অপশন ডি হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা দেখো একবার। স্যার হচ্ছে NH3 মোলার মাস বের করতে হবে, সেটা অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম কন্টেন করে, তারপরে ওটা বের করতে হবে। অ্যান্সার কি আছে? 4.5 দিয়ে আর NH3 মলিকুলার মাস দিয়ে ভাগ করে দিলে হবে তো স্যার? হ্যাঁ, লাস্টে অ্যাটম চেয়েছে, মাথায় রাখবে, তাহলেই হবে। দেখো অ্যাপ্রোচটা একবার। তোমাকে নাম্বার অফ অ্যাটমস চেয়েছে, কার মধ্যে না 4.25 গ্রাম অ্যামোনিয়ার। তাহলে মলিকুলার ওয়েট অফ অ্যামোনিয়া কত? নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3টে আছে 1 করে, মানে 17 মলিকুলার মাস। তুমি আমাকে বলো যে তাহলে তোমাকে সাপ্লাইড, একটু আগে শেখালাম মোল বার করার নিয়ম কি, 4.25 বাই 17, তাহলে মোল বেরিয়ে গেল। মোলকে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করো, মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে মলিকুল বেরিয়ে গেল। চেয়েছে অ্যাটম। দেখো দেখি একটা NH3 মলিকুলে কটা অ্যাটম আছে? নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টে, তাহলে মোট 4টে অ্যাটম, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করো। এটা কাটলে আমাদের 4 হয়ে যাচ্ছে, 4 দিয়ে 4 কেটে দাও, তাহলে অ্যান্সার বেরোচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা হয়ে যাচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23, মানে অপশন ডি। বুঝতে পারলে না? স্টেপ বাই স্টেপ করে দেবো একবার? না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে যদি বুঝতে পারো এই প্রসঙ্গে আর একটা কোশ্চেন দেখি তোমাকে দিই। দেখো এটা করো দেখি। ধরো তোমাকে বললো যে হুইচ হ্যাজ ম্যাক্সিমাম মলিকুলস। অপশন এ তোমাকে দিয়ে আছে 7 গ্রাম নাইট্রোজেন, অপশন বি দিয়ে আছে তোমাকে 2 গ্রাম হাইড্রোজেন, অপশন সি দিয়ে আছে 16 গ্রাম NO2, অপশন ডি দেওয়া আছে 16 গ্রাম O2। বলো দেখি এটা। অ্যাপ্রোচ হচ্ছে, নিজেরা করো দিয়ে দেখি।
হয়েছে? স্যার করছি। ওকে ওকে, করো। স্যার 16 গ্রাম NO2 হবে? না, 16 গ্রাম NO2 তো হবে না মনে হচ্ছে। তোমাদের একটা আলাদা করে ক্লাস নিতে হবে স্যার ভাবছি। H2 টা হবে? হ্যাঁ, H2টাই অ্যান্সার হবে। একবার দেখে নাও কি করে হচ্ছে। তোমাকে চেয়েছে মলিকুলস। মাথায় রাখবে, যদি কোনো প্রশ্নে কোনো সাপ্লাইয়ের ডেটা দেয়, ডেটার মধ্যে ভলিউমও থাকতে পারে, মাসও থাকতে পারে, মলিকুলসও থাকতে পারে, তাকে মোলে কনভার্ট করব। আর মোল থেকে আমি চলে যাব মলিকুলস। মোল থেকে মলিকুলসে যাওয়া খুব ইজি, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু সাপ্লাইয়ের ডেটাকে মোলে কি করে কনভার্ট করব, তার রুলস আমি তোমাকে একটু আগে দেখো লিখে দিয়েছি এখানটা করে একবার। এই দেখো, নাম্বার অফ মোল বার করার 3টে রুলস আমি বলে দিচ্ছি। চিনতে পারছো 3টে রুলস এখানটা করে? এইটা থেকেই দেখো, তো আমি করছি একবার। গিভেন মাস বাই মলিকুলার মাস, তাহলে আমাদের যে নিউমেরিক্যালসটা দিলাম সেখানে আমার প্রথম কাজ হবে মোলে বার করা, মোলে কনভার্ট করা। তাহলে দেখো তো একবার, এইটা দেখো তো, মোল বার করতে গেলে 7 বাই নাইট্রোজেন মানে 14 ইন্টু 2 মানে 28 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে বেরিয়ে যাচ্ছে আমাদের কত, Na/4। এটা হচ্ছে মলিকুলের সংখ্যা। হাইড্রোজেন 2 গ্রাম দিয়েছে, আর H2 মাস কত হয়, 2 ইন্টু 1 মানে 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে কেটে কুটে থাকছে শুধু অ্যাভোগাড্রোর সংখ্যা। NO2 দিয়েছে 16 গ্রাম, NO2 মাস কত হয়, 14 ইন্টু 32 মানে 46 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। আর অক্সিজেন কি আছে, 16/32 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে তুমি নিজেই বলো, সবগুলোতেই কিছু না কিছু ডিভিশন রয়ে গেছে, শুধুমাত্র অপশন বি এ কোনো ডিভিশন নেই, একদম পাকাপোক্তভাবে এনে অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা আছে। তাহলে এটাই আমাদের সবচেয়ে বেশি মলিকুল। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? এটা সবচেয়ে শর্টেস্ট ওয়ে আউট, একদম ডাইরেক্ট। আমি যে তোমাকে যেটা জানাচ্ছি না, এইগুলোকে একটু মাথায় রাখবে, তোমার প্রশ্ন অনেক ইজি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রথমে ডেটা, সাপ্লাই ডেটাকে মোলে কনভার্ট করব, আর মোলকে আমি মলিকুলসে কনভার্ট করে দেবো। তাহলেই, আমি ক্যালকুলেশন করব না, এনে রেখে দেবো। ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ। আর একটা অঙ্ক তোমাকে দিচ্ছি, তাহলেই মোরলেস ঠিকঠাকই হয়ে যাবে। ধরো এইটা একবার দিচ্ছি, দেখো। তোমার কোশ্চেনটা হচ্ছে, the number of atoms in 0.1 mole of a triatomic gas is, যে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, 6.026 ইন্টু 10^22, অপশন বি 1.806 10^23, অপশন সি দেওয়া আছে 3.600 ইন্টু 10^23, আর অপশন ডি দেওয়া আছে 1.800 10^22। এটা করো দেখি।
হয়েছে? স্যার বি আর ডি এর মধ্যে কোনো একটা হবে? দেখি দাঁড়াও। বি এরটা হবে। হ্যাঁ স্যার, ওই 10 এর পাওয়ারটা ওটা ক্যালকুলেট করা হয়নি, অমনি নিয়ে করেছিলাম ওই জন্য। বেশ, একবার দেখো, আমি বলে দিচ্ছি কি করে করছো। নাম্বার অফ অ্যাটমস চেয়েছে অফ 0.1 মোল ট্রাই অ্যাটমিক গ্যাস, মানে কটা অ্যাটম আছে? 3টে। আর নাম্বার অফ অ্যাটমস চেয়েছে, আমি তোমাকে বললাম আমাদের প্রথম কাজ যে মোলটা দিয়েছে তাকে মলিকুলে কনভার্ট করা। আর মলিকুলে কনভার্ট করে এখানে যদি এনে নেই, তাই 6.022 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করে মলিকুল বেরিয়ে গেল। তাকেই দেখো ট্রাই অ্যাটমিক গ্যাস, মনে মনে ধরো তুমি O3 ভাবলে, তাহলে একটা O3 মলিকুলে কটা অ্যাটম আছে? 3টে। তাহলে তোমাকে নাম্বার অফ অ্যাটমস জানতে চাইলে আমাকে নিশ্চয়ই 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তুমি দেখো একটা জিনিস, এখানে পয়েন্ট তুললে 10 চলে আসে, তাহলে হয় 18.066 ইন্টু 10⁻22, তাহলে 1.8066 নিলে হয়ে যাচ্ছে 10⁻23। এভাবে অ্যান্সার বেরিয়ে গেল। শর্টকাট লজিকগুলো বুঝতে পারছো কিভাবে অ্যাপ্রোচ করছি, কি চাইছি, কি প্রশ্নে চাইছি, আর আমি কি করছি? হ্যাঁ স্যার। কোনো সমস্যা বুঝতে? না স্যার। মৌপ্রিয়া, বুঝতে পেরেছ? অ্যাটম বললে ইনটু করতে হবে 3 দিয়ে, মানে অ্যাটমিক গ্যাস যেটা বলেছে অ্যাটমিক হ্যাঁ, ওভেন। অ্যাটম বললে তোমাকে নাম্বার, একটা মলিকুলে যটা অ্যাটম থাকে তটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি তোমাদেরকে একটা কাজ করব, আমি তোমাদেরকে চেষ্টা করছি ইন ডিটেলসে একটুখানি তোমাদেরকে অ্যানালিসিস করে দেওয়া। ওই যে কোনটা বলো তো চ্যাপ্টারটা, মোল কনসেপ্টের ব্যাপারটাকে না কোশ্চেন অ্যান্সারটা আমাদেরকে করাতে হবে মনে হচ্ছে আবার একবার, না হলে তোমাদের গ্রিপ আসছে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওটা একবার করিয়ে দেবো, ওখান থেকে আমি একটা সেট। তাহলে নেক্সট দিন এক কাজ করি, আমি মোল কনসেপ্টের ওপর বেস করে, আমি এই চ্যাপ্টারেরই পার্ট অ্যাসিড বেসের মধ্যেই মোল কনসেপ্ট রয়েছে, তোমার কনসেন্ট্রেশন টার্ম রয়েছে, এগুলো সব রয়েছে, এগুলোকে নিয়ে একটা আমি টেস্ট তাহলে নেক্সট উইকে নিয়ে নিচ্ছি। তোমরা একটু ভালো করে দেখো, যার মধ্যে আমি একটা অ্যাসিড বেসের কিছু প্রশ্ন ঢুকিয়ে দেবো, মানে বাফার, পিএইচ ক্যালকুলেশন, আর মেজর প্রশ্ন থাকবে মোল কনসেপ্ট, কনসেন্ট্রেশন টার্ম, ভলিউম টার্ম, যা যা রয়েছে ওখান থেকে প্রশ্ন দেবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। তার মানে তোমাদের আজকের পুরো কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা দেখো 10টা কোশ্চেন করলাম, আর তারপরে আমি তোমাদের আরও 4টে কোশ্চেন করালাম, মোট টোটাল 14টা তোমরা কোশ্চেন করলে, কিন্তু তোমরা অনেক ইন ডিটেলস জানতে পারলে কনসেপ্টটা কোথায় কি হচ্ছে আর কোথায় তোমাদের ভুলটা হচ্ছে। শিওর তো? হ্যাঁ স্যার। বেশ। স্যার